আসসালামু আলাইকুম। ফিফা দিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপের সেরা একাদশ এবং সেরা একাদশে সবচেয়ে যে সাফল্যের কথা যদি বলি এবং যে প্লেয়ারের কথা বলেন যে পরিশ্রম করেছেন এবং দারুণ সাফল্যও পেয়েছেন এবং সেই সাফল্যের কারণে পুরস্কারও পেয়ে গেছেন। আর তিনি হচ্ছেন কেপ ভার্দের গোলকিপার বোজিনহা। বোজিনহাই এই বিশ্বকাপের ফিফা কর্তৃক ঘোষিত প্লেইং একাদশের এর গোলকিপার হিসাবে জায়গা করে নিয়েছেন তার স্থান। আমরা দেখেছি ক্যাপ ভার্দে এই বিশ্বকাপে কি চমকটা নাই দেখিয়েছে। দারুণ চমক দেখিয়ে আর্জেন্টিনাকে পর্যন্ত কাঁদিয়ে দিয়েছিল এবং বোজিনহা দেখিয়ে দিয়েছিলেন যে আর্জেন্টাইন সেরা স্ট্রাইকারদের শট কীভাবে দক্ষতার সাথে ফিরিয়ে দিতে হয়। এই বোজিনহাকে গোলকিপার হিসাবে দেখার পরে ফিফা তাদের দলে রেখেছে ফ্রান্সের ৩ জন প্লেয়ারকে, স্পেনের ৩ জন প্লেয়ারকে, আর্জেন্টিনার ২ জন এবং ইংল্যান্ডের ১ জনকে আর নরওয়ের ১ জনকে। অর্থাৎ মোটামুটি যে দলটা দিয়েছে সেই দলটার দিকে দেখালেই আপনি বুঝতে পারবেন যে ব্যালেন্সড একটা দল দিয়েছে। এখানে ফ্রান্সের যে ৩ জন ডিফেন্ডারের ক্ষেত্রে আপামেকানো এবং এমবাপ্পে, ওলিসে, মিডফিল্ডে ওলিসে এবং আক্রমণ ভাগে রয়েছেন এমবাপ্পে। তাছাড়া স্পেনেরও একজন ডিফেন্ডার রয়েছেন, ২ জন ডিফেন্ডার রয়েছেন। কুকুরেল্লে লেফট ব্যাকে এবং রাইট ব্যাকে রয়েছেন পেদ্রো পোরো, মিডফিল্ডে রয়েছেন রদ্রি। মিডফিল্ডে রদ্রি ওলিসের সাথে ইংল্যান্ডের একমাত্র প্লেয়ার জুডে বেলিংহাম সেই জায়গাটায় স্থান পেয়েছেন। এবং বিশ্বকাপের রানার্স আপ হওয়া আর্জেন্টিনা, তাদের দল থেকে লিওনেল মেসি পেয়েছেন চান্স এবং লিওনেল মেসির সাথে ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। সো এই দলটার দিকে যদি দেখেন তাহলে যাদেরকে রাখা হয়েছে প্রত্যেকেই কিন্তু এই বিশ্বকাপে সাকসেস। প্রত্যেকের পারফরমেন্স আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি খুঁজেন তাহলে কোনো প্লেয়ারই এই বিশ্বকাপে খারাপ খেলেন নাই। তো ফিফার এই একাদশ নিয়ে যদি আপনার কাছে বিতর্কিত মনে হয় বা কোনো ডিসিশন থাকতে পারে, আলাদা আলাদা এক একজনের এক একটা চাহিদা বা এক একটা চয়েস, কিন্তু ফিফার যে একাদশটা দিয়েছে আমার কাছে মনে হয় যে এই একাদশের মধ্যে আসলে কোনো বিতর্কিত কোনো কিছু আছে বলে বা যাদেরকে রাখা হয়েছে এদের বাইরে একটা জিনিসে আপনি বিতর্ক খুঁজতে পারেন। আমার কাছে এই জিনিসটা দ্বিমত লাগছে এবং এই দ্বিমতটা হচ্ছে যে লিসান্ড্রো মার্টিনেজের জায়গায় কুবার্সি যদি চান্স পেতেন তাহলে কেমন হতো। কুবার্সি এই বিশ্বকাপের সেরা ইয়ং প্লেয়ার হয়েছেন। ফিফা বেস্ট ইয়ং প্লেয়ারের পুরস্কারটা যখন কুবার্সি পেলেন তখন কেন ফিফা প্লেইং একাদশে কুবার্সি চান্স পেলেন না? এটাই হচ্ছে একমাত্র বিতর্কিত জায়গা। সো এই বিতর্ক এটা নিয়েই থাকতে পারে। কুবার্সি এবং লিসান্ড্রো মার্টিনেজ দুজনের পজিশন একই, কিন্তু কুবার্সি এবং লিসান্ড্রো মার্টিনেজের দুজনের পজিশন এক হলেও আমার কাছে যেটা মনে হয়েছে যে লিসান্ড্রো মার্টিনেজ আর্জেন্টিনার জন্য যতটা এফেক্টিভ ছিলেন, কুবার্সি কিন্তু ঠিক তার চেয়ে বেশি ছিলেন। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পারফরমেন্স কিংবা তার আগে তার ফ্রান্সের সাথে পারফরমেন্স, প্রতিটা ম্যাচে কুবার্সি ছিলেন আগুন। কুবার্সির তরুণের সাথে তার যে খেলার যে একটা ম্যাচুরড ভাব, এই ম্যাচুরড ভাবের কারণে আসলে মনেই হয় নাই যে এই কুবার্সি এই বিশ্বকাপ ফার্স্ট খেলছেন, এই কুবার্সি বার্সা থেকে উড়ে এসেছেন, এই কুবার্সি আসলে একদম অপরিপক্ক, একদম পরিপক্কর সহিতই তিনি তার খেলাটা দেখিয়েছেন, দারুণ ফুটবল খেলেছেন। কিন্তু সেই জায়গাটায় আসলে কুবার্সি না থাকায় কিছুটা বিতর্ক থাকবে এবং এখানে আমার কাছেও মনে হয় আসলে কুবার্সিকে রাখা যেত এবং কুবার্সিকে বাদ দেওয়াটা আসলে যৌক্তিক হয়েছে বলে মনে হয় না। সো কুবার্সি ব্যতীত বাকি যারা রয়েছেন, বাকি 10 জন প্রত্যেকেই পারফেক্ট, প্রত্যেকেই ঠিক আছেন। শুধুমাত্র এই কুবার্সির জায়গাটা লিসান্ড্রো মার্টিনেজ খেয়ে দিয়েছেন। আসলে লিসান্ড্রো মার্টিনেজ কোন কারণে প্লেইং একাদশে ঢুকে গেলেন কুবার্সিকে টপকে, সেটা আসলে বোঝা যাচ্ছে না। হয়তো সেমিফাইনালের যে একটা রানার্স আপ হওয়া সেই সান্ত্বনাটা হয়তো ফিফা লিসান্ড্রো মার্টিনেজকে দিয়েছে। ফাইনাল ম্যাচে লিসান্ড্রো মার্টিনেজ দেখলাম আমরা ইনজুরি আক্রান্ত হয়ে ম্যাচ ছেড়েছিলেন এবং ফাইনালে হলুদ কার্ডও পেয়েছেন। কিছু মারমুখী প্লেয়ার এই লিসান্ড্রো মার্টিনেজ একটু কিছু রাফ ফুটবল খেলে থাকেন। সো সেই রাফ ফুটবল খেলে থাকা একজন ডিফেন্ডারকে কুবার্সির মতো একজন সৃজনশীল ফুটবলারের ব্যাকআপ বা সৃজনশীল ফুটবলারকে বাদ দিয়ে রাখাটা আসলে যৌক্তিক বলে মনে হয় না। সো এখন দেখা যাক এই একাদশ নিয়ে কত আলোচনা হয় এবং এই একাদশ নিয়ে আপনি কি সন্তুষ্ট জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে।